বাংলাদেশে যদি 5,000 হিন্দুর উপরে কোনো ঘটনা ঘটে কিছুই হবে না, কিন্তু একটা খ্রিস্টানের উপরে কিছু করলে সাথে সাথে, এই যেমন ধরেন ওই যে ওই যে কি যেন দাস, ওই যে মেরে ফেললো, দীপুচন্দ্র দাসকে মেরে ফেললো ময়মনসিংহের ভালো, একটা খ্রিস্টান মেরে ফেললে কিন্তু এই সরকারের কুর্সি উল্টে যেত, কুর্সি উল্টে যাইতো। কিন্তু তারা তো ওইখানে এত সত্ত্বেও ওরা ওরাও সংখ্যালঘু শূন্য হবে এক সময় পরে। কিন্তু তার আগে আমি বারবার বলেছি যে বাংলাদেশে সংখ্যালঘু শূন্য হবে, হিন্দু শূন্য হবে, এবং পরে সকল দল, বিলিভ ইট অর নট, আসাদুর আপনি আমার সাথে নাও একমত হতে পারেন, যে সকল মুসলমান সকল দলের নাম বললাম না, বুঝে নেন, সবাই মিলে শুকরানা নামাজ আদায় করবে। লিখে রাখেন, এটা দেখতে পারবেন, এবং সম্ভবত তখন আমিও জীবিত থাকবো, এবং এই কথাটা তখন আমি আবার রিপিট করব। কারণ যদি আর 10-15 বছর পাইতে থাকি তাহলে এই ঘটনা বাংলাদেশে ঘটবে। যাই হোক, তবে এটা হলো ওই যে আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, ছোট ছোট বিপদ কিন্তু, ছোট ছোট ঝড় তুফান কিন্তু বড় বড় বিপদের আলামত। এই যে এখানে যেভাবেই ঘটুক, সেটা যেভাবেই জানুক, বস্তার মধ্যে থাকুক, ছাতার মধ্যে থাকুক, তারাই রাখুক আর ওরাই করুক, সরকারের লোকই করুক আর বেসরকারি মোল্লারাই করুক, বা জামাত হেফাজত যারাই করুক, আমরা তো জানি না কারা করেছে, তবে যারাই করুক, যারা এটা করেছে তারা এটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এবং এটা কিন্তু একটা সিমটম, অর্থাৎ বাংলা আসিতেছে। ওই সিনেমা মুক্তি পাওয়ার আগেই কিন্তু আমাদের জামাল বর্ষ সেবারে দেখতাম 1 সপ্তাহ আগে থেকে মেকিং করতো, আসিতেছে আগামী শনিবার এই সিনেমা চলবে। এটা কিন্তু এই সিনেমার ওইটা বললো আর কি, যে এরপরেই কিন্তু আসিতেছে। এরপরে দেখবেন মন্দিরে এটা করবে, এগুলো ঘটাবে, হিন্দুদের উপরে ঘটাবে। তারপরে দেখবেন এরা আবার যখন থাকবে না তখন মসজিদের মধ্যে ঘটবে পাকিস্তানের মতো, কোনো সন্দেহ নাই। দেখ সেটা তাদের হইলে তো তাদের আপত্তি নেই, কারণ তারা তখন মনে করে এটা ভাইয়ে ভাইয়ে ঘটনা, তারা এটা নিয়ে আপত্তি করে না। কারণ আপনি দেখেন পাকিস্তানে এত সুইসাইড অ্যাটাক হয়, তারা কোনোদিন এটা আলোচনা করে না, আফগানিস্তানে করে না, ইরাকে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, তারা এগুলো আলোচনা করে না। তাই আমরা ওটা করতে চাইও না, যেহেতু যাদের গরু তারাই কয় বাঞ্জা, আমরা প্রতিবেশীরা বছর বিয়ে নি বলে লাভটা কি? তো সংখ্যালঘুদের পক্ষে যেহেতু সংখ্যালঘুরা নিজেরা বলা সাহস পায় না, তাদের পক্ষে আমরা নৈতিক দায়িত্ব থেকে এই কথাটা একবারিয়ে বলতে চাই। সেটা হলো, আপনারা যারা সংখ্যালঘু রয়েছেন বাংলাদেশে, খুবই সতর্ক থাকবেন। আপনাদের চাকরি থেকে হটানো হবে, ব্যবসা বাণিজ্য থেকে হটানো হবে। এটা আমরা বলি নাই, প্রকাশ্য এখন বলতেছে। অর্থাৎ আমি এটা বলার কারণে অনেকে আমার সমালোচনা করেছেন, এমনকি হিন্দুরা। তো ভাই, এখানে কি প্রকাশ্যও বলতেছে না যে হিন্দুর দোকান থেকে কিছু কিনবা না? প্রকাশ্য কি ফেসবুকে প্রচারণা চালাচ্ছে না যে হিন্দুদের সরকারি চাকরি থেকে বাতিল করো, হিন্দুদের দেশ ছাড়া করো? এগুলো কি বলে না? প্রকাশ্য তো তারা বলতেছে, তারাও এই কথা বলতেছে। আমরা সেটাই রিপিট করার কারণে যদি আপনি আমাদের গালাগালি করেন, তাহলে তো ভাই এর চেয়ে আর দুঃখের কিছু থাকে না, এর চেয়ে স্ববিরোধিতা কি থাকে? আপনি নিজেই বাংলাদেশে হিন্দু বিদ্বেষ 2টা কারণে, এটা বারবার আমরা বলেছি। প্রথমত হলো ধর্মীয় কারণে হিন্দু বিদ্বেষ, যারা মুশরিক, এরা মূর্তি পূজা করে, কাফের, এদের ঘৃণা করতে হবে। যদিও বাংলাদেশের বাঙ্গু হিন্দুরা, ওই কিছু চক্কর বক্করবর্তী পশু আছে, চিঙ্কু বাম যারা আছে, এরা আবার এটা মানতে রাজি না। ওরা যে ওদের কাছে কাফের, মোরতাদ, অপবিত্র, মুশরিক, এই গাধারা, এগুলো কিছুই বুঝে না, বা বুঝলেও সেটা ঘাউরামি করতেই থাকবে। বাংলাদেশে, ভারতের কথা বাদ দিলাম, বাংলাদেশেও কিছু এরকম আছে, এরা 47-এর পরে থেকে ঘেটি ধরে বিদায় করে দিতেছে, এই ব্যাপারে কোনোদিন কথা বলে না, এবং ভবিষ্যতে বলবে না যতক্ষণ খালি না হবে। ঠিক আছে, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে গিয়েও বলবে না, ওইখানে গিয়ে দেখবেন তারা আবার যায় কমিউনিস্ট পার্টি করবে। এই বাংলাদেশের হিন্দুরা লাথি উষ্টা খেয়ে যাবে, গিয়ে ওইখানে গিয়ে আবার দেখবেন যে ওই সেকুলারিজম করবে, কমিউনিস্ট পার্টিতে যোগ দিবে, মুসলমানদের পক্ষে আবার ওইখানে গিয়েও যাবে। এদের এটা আমরা বরাবরও দেখেছি, আমরা বাংলাদেশের বামপন্থীদেরও দেখি। তো তারা ইরানে যতই তারা উষ্টা খাক, গুতা খাক, তাদের সাইজ করুক, তারা ইরানের পক্ষে থাকে, বামপন্থীরাও। অদ্ভুত ব্যাপার। এরা বলতেই আছে, হামাস বলতেছে, তারপর হিজবুল্লাহ বলতেছে, কাশ্মীরের জঙ্গিরা বলতেছে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানে কাবাব মে হাঁটি হইতে যায় কমিউনিস্টেরা। তো ওইখানে ওরা নিজেরাই বলতেছে যে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে বামপন্থীরা কোন আক্কেলে যায় আমার মাথায় এটা ঢুকে না, কোন যুক্তিতে আচ্ছা, যায় আমার। লাইলা ইল্লাল্লাহ বাজরা তারা মানে মানে এই যে কমিউনিজম কোনো মুসলিম দেশে নাই কেন? তারা রাষ্ট্র ক্ষমতায় নাই কেন? ধারে কাছেও নাই কেন? এখন পৃথিবীর হুমায়ুন, কোন মুসলিম অধ্যুষিত? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাইলে বলি, ওই যে মুর্শিদাবাদের হুমায়ুন আছে না, হুমায়ুন কবির, সম্রাট বাবরের শেষ বংশধর নাকি শুরুর বংশধর, সে বলছে না যে সেটা ভাঙ্গা মায়ের, কোনো মুসলিম দেশে যদি কমিউনিস্ট পার্টিগিরি করতে যায়, সেটা ভাঙ্গা মায়ের খাবে, একে সেটা ভেঙে ফেলবে। পাকিস্তানে কমিউনিস্টদের কি করতে হয় জানেন? আগে লিখে দিতে হয় উই আর আশাকে রাসুল, তারপরে হয় কমিউনিস্ট। এই হলো পাকিস্তানের কমিউনিস্ট অবস্থা। আপনি দেখেন তো, সৌদি আরবে তো গণতন্ত্রই নাই, কমিউনিজম তো বহু দূরের কথা। পাকিস্তানের কমিউনিস্ট পার্টির লোকজন কোথায় দেখি না তো আমরা? বাংলাদেশেরই কমিউনিস্ট পার্টি কয়জন আছে? তাদেরই তো আমরা দেখি না। মৌলবীরাদের সম্পর্কে কি ধারণা আছে, কি ধারণা রাখে বলে? আমরা তো দেখি না তাদের কথা বলতে। আরও মজার বিষয় হলো যে
আপনি তো বললেন মুসলিম দেশে কমিউনিস্টের কথা, তাই না? কমিউনিস্ট তো দুটোর কথা। আমার একটা মুসলিম দেশ দেখেন যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত, খুঁজে পাবেন আপনি? মালয়েশিয়া তো এখন একটি প্রদেশে পুরা শরিয়া আইন চলে। মালয়েশিয়ার একটি প্রদেশ আছে যেখানে যদিও ওখানে মদ খায়, গাঁজা খায়, ওখানে গেন্তিং আইল্যান্ড আছে লুচ্চামি করার জন্য, মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য। ওরকম আর একটা প্রদেশ আছে যেখানে শুধুমাত্র শরিয়া আইন চলে। কিন্তু আপনি আমাকে দেখাইতে পারবেন যে কোনো মুসলিম দেশ সেখানে একটি প্রদেশে কমিউনিজম চলে বা গণতন্ত্র চলে? কোথাও না। এই যে মালয়েশিয়ার কথা বলে, মালয়েশিয়া রাজতান্ত্রিক। মালয়েশিয়া কিন্তু রাজা আছে, সেখানে রাজার কিন্তু বিলুপ্তি ঘটে নাই, সেখানে রাজা আছে এখনো। সে রাজা হইলো ফাইনাল, সে হলো সুপ্রিম অথরিটি, যতই আপনি প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন। আপনি দেখেন ইরানে তো গণতন্ত্র না, এটা ভুয়া গণতন্ত্র। ইরান হইলো পৃথিবীর সবচেয়ে আলট্রা ফ্যাসিজম চলে। সেখানে সুপ্রিম লিডার কে থাকবে বলে? যারা খোমেনি থাকে, ওই আয়াতুল্লাহ আলী খোমেনি, আয়াতুল্লাহ যে উপাধি পাবে সেই সুপ্রিম লিডার, প্রেসিডেন্টের চেয়েও সে বড়। কোনো, এবং ওইখানে আপনি ওদের বাইরে যায় কোনো বিরোধিতা করে, ওদের ভোট হয় যে যারা বাংলাদেশে বাকশাল বিরোধিতা করে না, তারা কিন্তু আবার ইরানের পক্ষে থাকে। অদ্ভুত ব্যাপার। বঙ্গবন্ধু বলছিল যে তোমরা এর মধ্যে নির্বাচন করে, বলছে না, এটা হবে না, এটা একনায়কতন্ত্র। কিন্তু এই গবেটার আবার ইরানের, তেহরানের খোমেনির সমর্থন করে। অথচ ওই একই সেম কেস। ওদের বাকশালের আব্বা হইল এই ইরানের কমিউনিজম। এই বাংলাদেশে এগুলো বললে তখন হাসে। মানে এর খোদ আওয়ামী লীগের বুঝাইতে পারবো না। আওয়ামী লীগের ভিতরে দেখবেন কত কমিউনি লীগ, আপনি খুঁজে কত বড় গভর্নমেন্ট। আওয়ামী লীগেরও কিছু বেকুব আছে, তারা শেখ হাসিনার সাথে কমিউনির তুলনা করে। আরে ভাই, 1000 শেখ হাসিনা একটা কমিউনি হইতে পারবে না। মানে যদি আপনি ফ্যাসিজমের চিন্তা করেন, পারবে না। জি 1000 শেখ হাসিনা একসাথে হইলেও সেটা কমিউনি সমান ফ্যাসিস্ট হইতে পারবে না। অথচ শেখ হাসিনা ফ্যাসিস্ট বলে। আবার এরাও দেখি যে শেখ হাসিনার সাথে কমিউনির তুলনা করে। শেখ হাসিনা কি বাংলাদেশে যতই স্বৈরাচার তারা বলুক, শেখ হাসিনা কি বাংলাদেশে মাথায় কাপড় না দিলে পিঠে মেরে ফেলে? উনি কি 40,000 লোক মেরে ফেলেছেন? ওইখানে তারা ইরানের রাষ্ট্রীয় ভাবেই তো বলছে যে 40,000 মেরেছে, আর বেসরকারি ভাবে 80,000, কেউ বলে 1 লাখ, কেউ বলে 2 লাখ মেরে ফেলেছে। আচ্ছা, ওটা তো বাদ দেন। এই যে প্রায় 40-50 দিন হয়ে গেল কাশ্মীরে, ওই যে পিওকো, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ইন্টারনেট লাইন নেই, সেখানে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম চলে না। এই ব্যাপারে কোনো সিংহ আমরা কথা বলতে শোনেন? এই ব্যাপারে কোনো মুসলমানের কথা বলতে শোনেন? কিন্তু একদিনের জন্য যদি ইন্টারনেট বন্ধ হইতো ভারত অধ্যুষিত কাশ্মীরে, এতক্ষণ বাইতুল মুকাররম গরম হয়ে যেত, সিংহ বামদের পল্টন ময়দান গরম হয়ে যেত, শাহবাগে আইসা আধা বাম আধা ডান এরা এসে মিছিল করতো, প্রত্যেক জুম্মার খোদ্দায় বলতো। কিন্তু এই যে প্রায় 50 দিনের মতো, আমার মনে হয় 45 থেকে 50 দিন হয়ে গেছে, পিও খেতে বিদ্যুৎ নাই, তারপরে ইন্টারনেট লাইন নেই, দেয় না সরকার। এইভাবে 200-র উপরে লোক মারা গেছে। কথা বলতে শুনেছেন কাউকে? গণতন্ত্র তো বহুত দূরের কথা। পাকিস্তানে গণতন্ত্র আছে, বাংলাদেশে গণতন্ত্র আছে, এই ব্যাপারে কেউ করবে? ওইটা কেন? পৃথিবীর কোন মুসলিম দেশে মুসলমান আর গণতন্ত্র একসাথে যায় না, মুসলমান আর সমাজতন্ত্র একসাথে যায় না, আর মুসলমান আর কমিউনিজম তো একসাথে যাইতেই পারবে না। যদিও তেরা মেরা রিস্তা কিয়া লাইল হাইল্লা এদের সাথে বাংলাদেশের বাম, সিংকু বাম, মুসলমান, হিন্দু সব মিলে তাদের সাথে ঐক্যবদ্ধ। মুসলমানরা গেলেও বুঝলাম যে ওরা মুসলমান, এরাও মুসলমান। কিন্তু হিন্দুরা, খ্রিস্টানেরা কোন আক্কেলে যারা বলে তেরে মেরা রিস্তা গিয়ে লাহিল্লাহ, তাদের সাথে পক্ষে কথা বলে, আমি এটা বোধই আসে না আমার। এই চক্কর বক্করবর্তীরা যে ফিলিস্তিনের জন্য কথা বলে, ফিলিস্তিনিদের স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এত স্লোগান কি এক? তখন বলে কি জানেন? আমরা মানবিক কারণে তাদের পক্ষে গিয়েছি। আচ্ছা, মানবিক কারণে তুমি ফিলিস্তিনের পক্ষে যাও, গাজার পক্ষে যাও, মানবিক কারণে তুমি কাশ্মীরিদের পক্ষে যাও, তো মানবিক কারণে বেলুচিস্তানের পক্ষে কেন যাও না? মানবিক কারণে কেন পিওকের কাশ্মীরি মুসলমানের জন্য যাও না, যেটা পাকিস্তানের মধ্যে আছে? এত না পাকিস্তানি কাশ্মীরের জন্য গলা ফাইটা ওই হাইউসেন করো। কিন্তু এখন যে 200 লোক মেরে ফেললো, ইন্টারনেট বন্ধ, বিজলি বন্ধ, পানি বন্ধ, তাদের প্রতিবাদ, তাদের কোনো মিছিল মিটিং করতে গেলে আর্মি পেটাইতেছে। একটা মিছিল তো দূরের কথা, মানববন্ধন টু শব্দটি একটা কোনো কমিউনিস্টের পোস্ট দেখছেন? আপনি বলছেন বাংলাদেশে কোনো কমিউনিস্টের পোস্ট দেখছেন বেলুচিস্তানের পক্ষে বা পিওকের পক্ষে? একটা পোস্ট পাইছেন আজ পর্যন্ত? না পাবেন কোনোদিন। মানে হিন্দু কমিউনিটি, মুসলমান কমিউনিটি, হিন্দু এখন সব চুপ। কারণ ওই যে সব রসুনের কোয়া কোয়া এক জায়গায় থাকে। এদের মেন্টালি সিকারা। আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত টাউট বামপন্থীদের, এই ভেগদারি মানবতাবাদীদের সাথে ছিলাম দীর্ঘদিন, এদের রাজনীতি করেছি, কোনো সন্দেহ নাই। তাদের কাছ থেকে অনেক বিপ্লবী চেতনা পেয়েছি, তাদের কাছ থেকে স্পিরিট পেয়েছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই ব্যাপারে আমি কৃতজ্ঞ, কোনো সন্দেহ নেই। রাজনীতি করার যে আকাঙ্ক্ষা, রাজনীতির সাথে যে মানুষের সম্পর্ক, অর্থনীতি, এগুলো আমি অবশ্যই বামপন্থীদের কাছ থেকে শিখেছি, কোনো সন্দেহ নেই। এর জন্য তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। কিন্তু এদের বাটপাড়িগুলো দেখেন, এদের সিলেক্টিভ মানবতাবাদী, ঠিক মুসলমানের মতো। মুসলমানরা যেমন বেলুচিস্তানে মুসলমানের পক্ষ নেবে না। আরে ভাই, বাংলাদেশের মুসলমান বেলুচিস্তান তো দূরের কথা, আমাদেরই যে হত্যা করেছে পাকিস্তানিরা, এই পাকিস্তানের পক্ষে গিয়ে তারা দালালি করে, আর আমাদের ডাকে আমরা ভারতের দালাল, ইসরায়েলের দালাল, আমাদের গালি দেয়।
সারা জীবন মিছিল করলো, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তার দিন, এখন ভারতের ভিসা চায়, আর আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু মুসলমানদের। হাস্যকর ব্যাপার, এরা একসাথে আমেরিকারে বলে পরীক্ষিত বন্ধু, আবার এই আমেরিকা যখন ইরানে মেরে ফেলে তাদের কাছে যায় আবার জানাজাও করে। কে যে কার, কে যে কার না, এটা আমরা কিভাবে বুঝবো? যারা তার আশেপাশে আছে। কিন্তু এখন আমরা কি করব ভাই, আমরা তো সরাসরি আওয়ামী লীগের যে পলিসি মেকার তাদের সাথে তো আমাদের যোগাযোগ নাই, আমরা তো তাদের কোনো কিছু একদিকে হলে বললে মানবে না, তারপরেও অন্তত বলতাম, কিন্তু তাদের সাথে তো আমাদের যোগাযোগ হয় না। তারপর যেটুকু হয় বলা, যেমন ধরেন আমি যখন বারবার বলতাম যে ভাই আপনাদের জন্য কিন্তু এই যে কোচিং সেন্টারগুলো বিপজ্জনক হয়ে যাচ্ছে, 32 নম্বরেও এই খবর দিতাম, আওয়ামী লীগের পার্টি অফিসে গিয়েও বলতাম, ধানমন্ডিতেও বলতাম, গুলিস্তানেও গিয়েও বলতাম, এরা একটু পাত্তাই দিত না, এদের মগজে এইটা ধরে নেই। আমরা এই কোচিং সেন্টারগুলো কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। বরং আমি উল্টা দেখেছি, একজন বিখ্যাত মানে বাংলাদেশের সফল কোচিং সেন্টারের লোক আওয়ামী লীগের সর্বোচ্চ ক্ষমতাধর নেতাদের সাথে সে ঘুরে, অথচ সে জঙ্গিবাদ ছড়াচ্ছে, শিবিরের কার্যক্রম চালাচ্ছে, জামাতি কার্যক্রম, আমি তাদের বলি পাত্তাই দিল না আমারে, অথচ আমি তারা ব্যক্তিগতভাবে চিনি, তার সব কিছুই জানি, বলার পরও পাত্তাই দিল না। এরা এগুলো গুরুত্বই বোঝে না। কারণ হলো যে সবসময় তো যখন আপনি ক্ষমতায় থাকে তখন কিন্তু তারা ধরাকে সরাজ্ঞান করে, ধরাকে সরাজ্ঞান, তারা বুঝতেই পারে না যে তাদের পতন কোন দিক দিয়ে হচ্ছে। কারণ ক্ষমতাবান, যেমন যখন আপনি বিএনপির যতই বোঝান যে 32 নম্বর ভাঙা তুমি ভুল করেছ, আওয়ামী লীগ নিষিদ্ধ করা ভুল করেছ, ছাত্রলীগ নিষিদ্ধ, এটা আপনি বুঝাইতে পারবেন। যেমন বিএনপির একজন কালকে, সরি 1 সপ্তাহ আগে একজন সেন্ট্রাল মেম্বারের সাথে আমার কথা হলো, আমি তারা বললাম, নারী তিনি, মানে বড় নেতা, পরিচিত ফেজ, নাম বললাম না সঙ্গত কারণে, তাকে আমি বললাম যে আপা, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হইল এবং আপনারাও আইনগতভাবে সেটা, এবং শুধু নিষিদ্ধ করেন নাই, তারপরে এই যে মাঝে মধ্যে বলতেছে যে ভাষণ, আমি তার কিছু কথা বলছি, এগুলো আপনাদের নেতা বলে, এটা তো আপনাদের জন্য বুমেরাং হবে। তিনি আমার কথা বুঝতে চাইলেন না, তিনি কি বললেন জানেন? না 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 না, আওয়ামী লীগ আর ফিরে আসবে না, তুমি যত কথাই বলো। আচ্ছা, ফিরে আসবে না বলেই কি আপনি দল নিষিদ্ধ করবেন? মানে বুদ্ধিটা দেখেন, আওয়ামী লীগ আর ফিরে আসবে না এর জন্য দল নিষিদ্ধ রাখবেন। আচ্ছা, যদি কোনোদিন ফিরে, যদি ফিরে, যেমন যেমন ধরেন যে যেমন ধরেন যে আমি বিএনপিদের বলতাম, আওয়ামী লীগের বলতাম যে যদি বিএনপি ফিরে তাহলে কিন্তু এটা একটু ঘুরবে, তারা বলতো কি বিএনপি আর কোনোদিন ফিরবে না। যে বিএনপির আসলেই সাংগঠনিকভাবে দুর্বল, কূটনৈতিক শক্তি দুর্বল, তারাই যদি ফিরতে পারে 17 বছর পরে, তাহলে আওয়ামী লীগের তো আরো স্ট্রং, একটা তারা জিনিস খেয়াল করেন, যদি যদি জুলাই জঙ্গিগুলা গণভবন লুটপাট না করতো, শেখ হাসিনার অন্তর্বাস এইভাবে না ঝুলাইতো, আর হ্যাঁ, বঙ্গবন্ধুর 32 স্মৃতিচিহ্ন না ভাঙতো, মুক্তিযুদ্ধের হ্যাঁ, স্মারক না হ্যাঁ ভাঙতো, একদম ভাস্কর্য না কেন্দ্রবিন্দু ভাঙতো, 32 না ভাঙতো, মুক্তিযুদ্ধের হ্যাঁ স্মৃতিচিহ্ন না ভাঙতো, হ্যাঁ, আমি তাহলে আওয়ামী লীগের কাছ থেকে এত বড় মহাবর্গীয়, এটা বললাম না, মারা খাওয়া লোক, আমি জীবনে আওয়ামী লীগের ডিফেন্ড করতাম না। না, না, কিন্তু অনেকেই তো 32 নম্বর ভাঙার পর 5 তারিখ আমার পক্ষ দেখাই দিছে যে না, আওয়ামী লীগ খারাপ ছিল, কিন্তু এদের মতো এরা যা প্রথম দিন দেখাই দিছে, এটা মানা যায় না। এটা তো আমাদের জুলাই তো এরকম জঙ্গিরা তো আমার মতো আমাদের লাখ লাখ কোটি কোটি মানুষ আওয়ামী লীগের উপর যারা নির্যাতিত, তারাও কিন্তু আওয়ামী লীগের মানে কিছু করতে না পারলে চুপ আছে, এখনো দেখেন চুপ আছে, এদের পক্ষে যাইতেছে না। তো হ্যাঁ, এটা যাবেন তো যাবেন আওয়ামী লীগের অর্জন না, ওদের বর্বরতার কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সেটাই, ঠিক আছে, না ওটা তো আমি বলছি, আমারে পরে আওয়ামী লীগের অর্জন কি? আওয়ামী লীগের শেখ হাসিনার অর্জন কি? শেখ হাসিনার সোশ্যাল মিডিয়া কই? তার কথা কে শোনে? সে বলে, তার চেহারা দেখায় না, ওয়াই? মানে এই প্রশ্নগুলো আপনি রাখেন যদি তাদের সাথে কারোর সাথে কথা হয় আর কি। না, এটা আমি তো না, এটা আপনি তো এখনো বলতেছেন, আমি তো 1 বছর আগে বলেছি, জননেত্রী শেখ হাসিনা যদি সরাসরি লাইভে আসে তাহলেই বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে, এটা আমি বলেছি তো। আসলে কি জানেন, আওয়ামী লীগের কিন্তু বিপ্লব করার শক্তি আছে। হাতি যেমন তার শক্তি সম্পর্কে জানে না, কনফিডেন্টের অভাব, ওই উপর একটা ছোট্ট মানুষ বসে থাকে, মাথার উপর 2টা বাড়ি দেয়, সে তার মতো লেফট রাইট করে, ডাইনে যায় বামে যায়, এইদিকে যায় ওইদিকে যায়। আওয়ামী লীগ তার নিজের শরীরটা দেখতে পারতেছে না। আওয়ামী লীগ কিন্তু আসলে যদি বলে বিপ্লব ঘোষণা করবো, অনেক কিছুই দেশে সম্ভব, কিন্তু ওই যে দলের মানুষদের তো বিপ্লবী হিসেবে গড়ে তোলে নাই, কিন্তু তার বিপ্লব করার ক্ষমতা আছে। আর যেটুকু এখন বিপ্লবী হতে যাচ্ছে, এটা কিন্তু এই যারা ধাক্কায় ধাক্কায় বিপ্লবী বানাইতেছে, অর্থাৎ মেরে কেটে আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন করে। আর আপনি যেটা বললেন যে শেখ হাসিনা কেন সামাজিক যোগাযোগ মাধ্যম নাই, আমার মনে হয় এটা তাদের একটা বড় ভুল ছিল। তাহলে সমাজটা, আর আজকে এই যে ডিসেম্বরে বলছেন না, তাহলে হয়তো ওই যে আমি বলছিলাম যে 25 ডিসেম্বরে 1 বছর আগেই চলে যেত আওয়ামী লীগ ক্ষমতায় না আসলো, দেশে নির্বাচনই হইতো না, দেশে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হতো। এটা তাদের করা উচিত ছিল, কেন তারা করে নাই এখন এটা তারা আমি বলতে পারবো না, কারণ যেহেতু তিনি একটা, তবে আমার মনে হয় তার করা উচিত ছিল, ভিন্ন একটি দেশে থাকেন, দেশে থাকলে নয় অনিরাপদ, কিন্তু বিদেশে থাকলে তো করা সম্ভব ছিল, বা অন্য কোনো টেকনোলজিতে সম্ভব ছিল, ভিপিএন দিয়ে গিয়ে অনেক কিছু, তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিপিএন দিয়ে গেলে তার লোকেশন না না নির্ণয় পারবে করা না।